কি বলবেন, মানে গোটা দেশ এই মুহূর্তে স্তব্ধ গত কয়েকদিন ধরে। এটা আজকের অ্যাভিয়েশন সেক্টর, মানে বিমান পরিবহন যে সেক্টর, সেটা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানটায় ভয়ঙ্করভাবে তার অগ্রগতি ঘটছে। সারা পৃথিবীতে সব থেকে বেশি অ্যাভিয়েশন সেক্টরের গ্রোথ এখন যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া। সেখানে কি হচ্ছে জানেন? কম্পিটিশন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা দুটো এয়ারলাইন্স তারা সেখানটায় রাজত্ব করছে, তারা তাদের মতো করে দাম ঠিক করছে এবং তাদের উপরে কোনো রকমের নিয়ম কানুন আরোপ করার চেষ্টা করলে তারা সেটা ঘুরপথে সেটাকে বিরোধিতা করছে। তাদের বিরোধিতার জন্য সাধারণ মানুষের বিপদ বাড়ছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত নর্মস আছে, একটা অ্যাভিয়েশন তো শুধুমাত্র আমাদের দেশের জন্য আমরা করলাম তা তো নয়, সারা পৃথিবীব্যাপী এই উড়ান, যেটা কারণে অ্যাভিয়েশন সেক্টরে নিয়ম কানুন তৈরি করা হয়, সেটা ভারতবর্ষে কে প্রয়োগ করে, কে তাকে বাস্তবায়িত করে? ডিজিসিএ। এখন ইন্ডিগো, ভারতবর্ষে যে অ্যাভিয়েশন সেক্টর আছে বিমান পরিবহন ক্ষেত্রে, তারা একাই রাজা। প্রায় 50% উপরে তাদের হাতেই মার্কেট। তো স্বাভাবিকভাবেই মার্কেট মানেটা কি? ও যে আমাদেরকে সস্তায় পরিবহন দেয় অন্য বিমানের থেকে বেশি যাত্রী ধরার জন্যে, তার পিছনে কারণটা কি? কারণটা সে ভলিউম বাড়িয়ে রোজগার বাড়াবে, আর তার পরিবহনের তার রক্ষণাবেক্ষণ বিমান চালানোর জন্য যে খরচ, সেই খরচে সেখানে কাটল করবে, খরচ সেখানে কমাবে। খরচ কমালে সেই খরচে কমিয়ে তারা যাত্রী পরিষেবা বেশি করে দিয়ে তারা বেশি মুনাফা করবে। সেই জন্যে বিপদে পড়ছে কারা? যাত্রীরা তো বিপদে পড়ছেই, আর সবসময় চরম দুর্যোগের মধ্যে আছে এই বিমান যারা চালাচ্ছে তারা, এবং সেই বিমান চালানো যারা দেখভাল করে তারা। কারণ ডিউটি আওয়ার্স একটা আছে, একটা মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করতে পারে। বিমানে চড়া হয়তো আমরা মনে করি খুব মজার, কিন্তু বিমানে চড়াটা খুব মজার নয় স্বাস্থ্যের পক্ষে। আপনি একটা দিনে 2-3 বার চলুন, বিমানে যাত্রা করুন, দেখবেন আপনার শরীর অবসন্ন লাগবে। আপনি বিমানে চলে 8-10 ঘন্টা চলতে থাকুন, শরীর অবসন্ন লাগবে। এবার আমরা তো মানুষ, যারা পাইলট তারাও মানুষ, তাদের জন্য তাই বিধি ব্যবস্থা আছে যে একটা ঘন্টার পর, মানে কিছু ঘন্টার পর, অর্থাৎ নির্দিষ্ট ঘন্টার পর্যন্ত তোমরা ডিউটি করতে পারো, প্লেন চালাতে পারো বা অন্য সেবা দিতে পারো, তারপর রেস্ট নিতে হবে। কারণটা কি? আজকে পাইলটদের যদি ফাটিগ আসে, কর্মচারীদের যদি ফ্যাটিগ আছে, অবসন্নতা আসে, তাহলে বিমান দুর্ঘটনা বাড়তে পারে, বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়া মানে যাত্রীদের মৃত্যু। আহমেদাবাদে দেখলাম আমরা একে বিমান যে রক্ষণাবেক্ষণ তার গাফিলতি, সেই সঙ্গে সঙ্গে পাইলটদের উপরে অতিরিক্ত কাজের বোঝা, সেটাও একটা বড় কারণ বলে এক্সপার্টরা মনে করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার, তারা কিন্তু ব্যর্থ, তারা অকর্মণ্যতার প্রমাণ দিয়ে দিয়েছে যে ইন্ডিগোর মতন একটা অর্গানাইজেশন তাদেরকে যা খুশি তাই করে বাধ্য করছে যে তাদের শর্তে বিমান চালাতে। তারা নিয়ম মানবে না, আর সরকার বাধ্য হবে। আরো আমার কাছে আরো প্রশ্ন আছে যে এর পিছনে আরো বড় বড় অনেক পুঁজিপতিদের খেলা থাকতে পারে, যারা চাইছে যে গোটা অ্যাভিয়েশন সেক্টরকে দখল করতে। সেখানে কোটিপতিদের, পুঁজিপতিদের একটা কম্পিটিশন থাকতে পারে, এটাও একটা ঘটনা থাকতে পারে। আস্তে আস্তে সবকিছু প্রকাশ পাবে। দাদা, আরো 5 জন স্পেশাল রোল অবজারভার রাজ্যে ব্যাপারটা যে নির্বাচন কমিশন ভারতবর্ষে, তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না, তাই নানা রকমভাবে এসআইআরকে তারা, পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটরিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্য। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয়, পশ্চিমবঙ্গের নির্বাচন, তার সন্ত্রাস, তার জোচ্চুরি, তার লুট, সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর 5টা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটায়। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে, কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি, যারা BLA-2, বিএলও এরা কারা? এরা সব বিএলওরা কারা? বিএলওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী। 3353টা এআরও AERO আছে, তারা কারা? তৃণমূল সরকারের কর্মচারী। দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে, লাইনে যদি না চলো, সিধা রাস্তা যদি না চলো, তাহলে ভোটের পর, এসআইআর এর পর তোমাদের 12টা বাজানো হবে। 4 জনের নামে এফআইআর নাকি হয়েছিল, তাদের জন্য দিদি লড়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনারা। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএলওদের মাধ্যমে যে গুনতি হচ্ছে, অর্থাৎ এনুমারেশন হচ্ছে, তারপরে যা যা করার যা ব্যবস্থা হচ্ছে, স্কুটিনি, ড্রাফট, হ্যান সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে, তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করা। এটা আমার ধারণা, কথা বলছি। কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায়, আমি আবার বলছি, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক নেতা, হালের শ্রমিক নেতা হয়েছে এবং এমপিও হয়েছে। তৃণমূল নেতার শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না। এবং যেখানে যে রাজ্য, তারা যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে। যেমন বিহারে, তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয়, তারা সেখানটাই ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করেছিল। রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটায় কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম। পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি, এখানেও চুরি বাটপাড়ি যদি যেটা করবে, সেটা টিএমসির স্বার্থেই করবে। এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয়।